আজ আর পানি খাবো না, বুঝলে? আজ মিষ্টি মুখ করাতে হবে। মনে রাখবি, বাবা যতদিন মাথার উপরে আছে ততদিন তোর কোনো ঝড়ে ভয় নেই। শীতের সবজি শুধু সবজি নয় রে মা, চাষিদের জন্য আশীর্বাদ। বাবা, ও বাবা, কি হয়েছে তোমার? আজ এত তাড়াতাড়ি চলে এলে? তোর বাবা এবার বুড়ো হয়ে গেছে রে মা, সে আর আগের মতো খাটতে পারে না, শরীর কাঁপে, চোখেও আজকাল কম দেখছি। আমাকে কেউ কাজে নিতে চায় না রে, আজ তো একেবারেই না করে দিল। দুঃখ পেও না বাবা, একটা না একটা উপায় ঠিক বের হবে। বিধাতা কখনো কাউকে না খাইয়ে রাখে না। কন্যাদায়গ্রস্ত বাবাকে নিয়ে সবাই উপহাস করবে, সময় মতো মেয়ের বিয়ে দিতে না পারলে বিচার বসাবে, কটু কথা শুনিয়ে জীবন বিষিয়ে দেবে। এই কষ্টের কাছে না খেয়ে থাকার কষ্ট বেশি হয় রে মা। বিয়েটাই কি জীবনের একমাত্র উদ্দেশ্য বাবা? আমি এত কঠিন কথা বুঝি না রে মা, আমি শুধু জানি ঘরে বিবাহযোগ্য কন্যা থাকলে তার বাবার উচিত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা। এমন হা ঘরে বিধাতা কেন যে মেয়ের জন্ম দিয়েছিল, না পেল মেয়েটা এতটুকু সুখ বিলাসিতা, আর না পূরণ হলো কোনো চাওয়া। বিলাসিতার চেয়েও দামি বাবার স্নেহ ভালোবাসা। টাকা থাকার চেয়ে বাবা থাকাই অনেক ভালো। তুমি একটু শান্ত হয়ে বসো তো, আমি তো আছি নাকি? সেলাই আর চাটাই বুনে তোমার আর আমার ডাল ভাত ঠিক জুটে যাবে, দেখো বাবা। হায় রে বিধাতা, বাবা হয়ে মেয়ের রোজগারের টাকায় চলতে হবে, লোকে যে আমাকে এক ঘরে করবে। মারে, এসব কথা তুই বলিস না। যা সত্যি তাই বলেছি। জীবন তো একটাই বাবা, লোকে কি ভাববে তার জন্য নিজেদের কাজ করব না? লোকেরটা লোকই ভাবুক, অন্যের কথা ভাবতে গেলে জীবন চলবে কি করে? না খেয়ে থাকলে তো দুটো নুন ভাতও এনে খেতে দেবে না কেউ। আমি যে কি করি। তোমাকে আর কিছু করতে হবে না, এবার যা করার আমিই করব। আরে বন্ধু, তুমি তা কি মনে করে পথ ভুল করে এলে নাকি? মা রূপা, এই তোর ঘটক চাচাকে এক গ্লাস পানি দিয়ে যা তো মা। তুমি একটু বসো। আজ আর পানি খাবো না, বুঝলে? আজ মিষ্টি মুখ করাতে হবে। তোমার মেয়ের জন্য ভালো সম্বন্ধ নিয়ে এলাম। এমন পাত্র আর পাবে না, একদম উচ্চ বংশীয় ঘরের ছেলে। সে তো ভালো কথা, কিন্তু পাত্রটি কে, বাড়ি কোথায়? বাড়ি এই গ্রামেই। মেয়ের বিয়ে হয়ে গেলে তুমি তো একা হয়ে যাবে, আর বেশি দূরে বিয়ে দিলে মেয়েকে কে দেখতে যাবে? তার চেয়ে মেয়ে বরং এই গ্রামেই থাক, তুমিও যখন ইচ্ছে দেখে আসতে পারবে। এই গ্রামে? কার ছেলে, কোন বাড়ির কথা বলছো বলো তো? আমি উত্তরপাড়ার নিখিলের কথা বলছি গো। ছেলে ভালো, যদিও বেজায় কালো, বয়স একটু বেশি। তাতে কি, পুরুষ মানুষের পয়সাটাই আসল। পয়সা থাকলে আর কিচ্ছুটি দেখতে নেই। নিখিল মানে ওই বউ পেটায় যে লোকটা? কিছুদিন আগে তোর বউটা মরে গেল, জেনে শুনে এমন ঘরে আমি আমার মেয়েটাকে বিয়ে দেব? বলি, মেয়ে মানুষ করেছে কি অন্যের হাতে মার খেয়ে মরার জন্য? স্বামীর হাতে একটু মার খেলে কি জাত যায়? একটু বকা, একটু মারা অধিকার তো আছে। আমাদের মা বউরা কি মার খেয়ে সংসার করেনি? আরে স্বামীর হাতে মার খেয়ে মরলে তো সে মেয়ে স্বর্গে যাবে, আর বিয়ের দেনা পাওনাও নাই। তোমার ওই উত্তরপাড়ার এক টুকরো জমি মেয়েকে উপহার দিয়ে দিও, মেয়ের তো আর ভাত কাপড়ের অভাব হবে না। আমার মেয়ের বিয়ে না হলে না হবে, তবু অমন ঘরে আমি আমার মেয়ের বিয়ে দেব না। তুমি আমার বন্ধু হয়েও আমার মুখের ওপর না করে দিলে, কাজটা একদম ভালো করলে না। আমিও দেখব কত ভালো ঘরে তুমি তোমার মেয়ের বিয়ে দাও। শুনলাম তো তোমার কাজটা চলে গেছে, দুটো পেট কি করে চলবে? মানুষের ভালো করতে নেই। আমার ভালো মন্দের ভার বিধাতার। আমার মেয়ের গরিব ঘরে বিয়ে হলেও চলবে, কিন্তু মানুষগুলো যেন মানুষ হয়। দেখো, যদি এমন পাত্র পাও। আমি আর তোমার মেয়ের বিয়ের মধ্যে নেই, আমি যাই।
আমি ঠিক করেছি তাই না রে মা? হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক করেছো। তোমার মতো বাবা ঘরে ঘরে থাকলে মেয়েদের এত নির্যাতন সহ্যই করতে হতো না, মাথা উঁচু করে বাঁচতে পারতো। বাবা, তোমার যে একটু জমি আছে সে কথা তো তুমি আগে বলনি। জমিটা ঘটকের কাছে চাষের জন্য দেওয়া ছিল। আমি তো চাষের কাজে তেমন একটা পারি না, আর জমি যেটুকু ওতে তো পেট চলবে না, তাই আর বলা হয়নি। জমিটা নাকি অনাবাদি হয়ে গেছে, তাই ঘটক আর ওখানে চাষ করবে না। আমি একবার চেষ্টা করে দেখি না বাবা, যদি কিছু করা যায়। আমাদের খাওয়ার মতো ফসল হলেই হবে। পাগলি মেয়ে, তুই মেয়ে হয়ে জমিতে চাষ করতে গেলে আমার মান যাবে। আর ওইটুকু জমিতে কতটুকুই বা ধান পাওয়া যাবে শুনি? ধান কেন বাবা, যদি কোনো সবজির চাষ করা যায়? ও জমিতে সবজি তো হয় না মা, তুই এসব ভাবিস না। আমি তো আছি, মনে রাখবি, বাবা যতদিন মাথার ওপরে আছে ততদিন তোর কোনো ঝড়ে ভয় নেই। কি হয়েছে তোর রূপা? বাসনকে জিজ্ঞাসা করে পরিষ্কার করছিস? এই, তোমার ব্যথা লাগছে না তো? নাকি জলকে প্রশ্ন করছিস? তোমাকে নোংরা করে দিচ্ছি বলে আমাকে ক্ষমা করে দাও। এই রূপা, আমি কখন থেকে তোকে ডাকছি, একাই বকবক করছি। কি হয়েছে বলবি তো? ও তুই কখন এলি? অনেকক্ষণ। কি হয়েছে তোর? কাল তো ঘটক চাচাকে দেখলাম তোদের বাড়ি গিয়ে রেগে মেগে বের হয়ে গেল। কি হয়েছে? ঘটক একটা সম্বন্ধ এনেছে, বাবা না করে দিয়েছে, তাই সে রাগ করে চলে গেল। তবে এবার মনে হচ্ছে বিয়েটা হয়েই যাবে। বাবা হয়তো আর না বলবে না। পঞ্চায়েতে বাবাকে ডেকেছিল, আমার বয়স হয়ে যাচ্ছে, বিয়ে না দিলে নাকি সমাজের বদনাম হবে। কি মজা, সইয়ের বিয়ে হবে? তা হ্যাঁ রে, পাত্রটি কে? উত্তরপাড়ার নিখিল। বিশেষ কোনো চাহিদা নেই। বাবা আর কতক্ষণ অমত করে থাকবে বল? সস্তায় যদি মেয়েটা পার হয়ে যায়। তোকে একটা কথা বলি শোন, ঠিক বয়সেই তো বাবা আমাকে বিয়ে দিয়েছিল। 3 দিনের মাথায় বুড়োটা মরে গেল, আর আমি বিধবা হয়ে গ্রামে ফিরে এলাম। এতে যদি সমাজের মান না যায়, তোর বিয়ে না হলেও মান যাবে না। অমন পাত্রের গলায় মালা না দিয়ে নিজেই নিজের গলায় দড়ি কলসি বেঁধে নদীতে ঝাঁপ দিস সই, মরে গিয়েও বেঁচে যাবি। মরতে আমি ভয় পাই না, শুধু বাবার জন্য সবার সব কটু কথা হজম করে নেই। আমি ছাড়া তো বাবার কেউ নেই। আসলে সমস্যা কি জানিস? আমরা গরিব, গরিবদের যা খুশি বলা যায়। এই নে, তোর জন্য আমার লাগানো কটা টমেটো আর ধনেপাতা নিয়ে এসেছি, এগুলো সব তোর। আরে বাহ, বেশ সুন্দর হয়েছে তো। আমিও যদি একটু কিছু করতে পারতাম। কেন, তোর সেলাই আর চাটাই বোনার কাজের কি হলো? কেউ সেলাইয়ের দাম দিতে চায় না, কেউ কেউ তো কাজ দেব দেব করে দিচ্ছে না। আর গ্রামে বাঁশের বাগান নেই বললেই চলে, চাটাই বুনবো কেমন করে? এদিকে বাবারও কাজ নেই। কিছু একটা করতে চাই আমি, কিন্তু বাবার বাধা। আমি আজ চলি রে, আবার দেখা হবে। পানি, পানি, বুকটা ফেটে গেল, গলাটা শুকিয়ে গেল। পানি, আহ, একটু পানি দাও। রূপা, রূপা, ও রূপা মা, কোথায় গেলি রে? বাবা, পানি তো তোমার পাশেই, এই নাও। আমি হাত পায়ে সারা পাচ্ছি না রে মা, আমার হাত পা অবশ হয়ে গেছে। হায় হায় রে, গরিবের শখের অসুখ কেন দিলে বিধাতা? আমি তোমাকে পানি খাইয়ে দিচ্ছি বাবা, তুমি একদম কেঁদো না। আমি আছি তো, আমি তোমার কিচ্ছু হতে দেব না। আমি এখনই কবিরাজকে ডেকে নিয়ে আসছি। তুই আমার পাশে বসে থাক মা, পয়সা ছাড়া কবিরাজ এই পথে এক পাও বাড়াবে না। গরিবের বেঁচে থাকার কোনো দরকার নেই রে মা, আমরা দিন আনি দিন খাই, খেতে না পারলে মরে যাই। তোমার কিচ্ছু হবে না বাবা, আমি তোমার কিচ্ছু হতে দেব না।
চাষের কাজ মোটেও সহজ নয়। জমি তো তৈরি করে ফেললাম, কিন্তু ভোরের আলো ফোটার আগেই এখান থেকে আমাদের চলে যেতে হবে। কেউ দেখতে পেলে আর রক্ষা নেই। কি চাষ করবি, কিছু ভেবেছিস? সামনে তো শীত আসছে, আমি ভাবছি শীতের সবজি চাষ করব। এই জমিটুকু আমি 4টে ভাগ করব। একদিকে থাকবে ধনেপাতা আর টমেটো, আরেকদিকে থাকবে ফুলকপি আর বেগুন। কেমন ভেবেছি বলতো? দারুণ ভেবেছিস সই, কিন্তু এখানে কেমন ফলন হবে কে জানে। চারদিকে তো ধানি জমি। আর কোনো উপায় নেই, কিন্তু বীজ কেনার যতটুকু পয়সা আছে তাতে হবে, কিন্তু সার কেনার টাকা কোথায় পাবো বলতো? সামান্য কটা জমানো টাকায় তো বাবার চিকিৎসাও হবে না। সার কিনতে হবে কেন? বাড়ির পচনশীল ময়লা আবর্জনার ভাগাড় থেকে মাটি এনে ছড়িয়ে দিবি, আর শুকনা গোবর। এতেই দেখবি কাজ হয়ে গেছে। আজকের মতো চল, চলে যাই, কাল আবার আসবো। তুই না থাকলে এত কিছু হতোই না, তোর জন্য ভরসা পেলাম। আর একটু খাবার দেবো বাবা? না রে মা, আমি তোকে দেখছি, তুই কখন যে আমার হয়ে গেলি। তোর খুব কষ্ট হচ্ছে না রে মা? কিন্তু সংসারটা কি করে চলবে? তুমি সুস্থ হয়ে যাবে বাবা, আর সংসার নিয়ে ভেবো না। কাল রাতে জমি তৈরি করেছি, আজ চারা বুনবো। শীতের ফসল আমাদের সব অভাব দূর করে দেবে, তুমি দেখো বাবা। কি মা, একা জমিতে যাওয়া নিরাপদ নয়, তার উপর গ্রামের কেউ দেখে নিলে কি হবে বলতো? মালতী তো আছে বাবা, আর আমি কাউকে ভয় পাই না। এত ভয় নিয়ে বেঁচে থাকা যায় না। আমি শুধু জানি আমাদের খেয়ে পড়ে বাঁচতে হবে, আর তোমাকে সুস্থ করে তুলতে হবে। তুমি কিচ্ছু ভেবো না বাবা। চল রূপা, সব কাজ হয়ে গেছে। আকাশের যা অবস্থা, তাতে কাল বৃষ্টি হবে। কাল আর আসতে হবে না। চল চল, ফিরে যাই। তোকে অনেক অনেক ধন্যবাদ। তুই না থাকলে আমি সাহসী পেতাম না। না খেয়ে আমাদের বাবা মেয়েকে মরতে হতো। কি দিয়ে যে তোর ঋণ আমি মেটাবো আমি জানি না। ঋণ তো তোকে মেটাতেই হবে। এই যে 4 ধরনের ফলন হবে, সব কিছু রান্না করে একদিন খাওয়াতে হবে কিন্তু। সে তো খাওয়াবই। চল চল, বাবা বাড়িতে একা একা অপেক্ষা করছে। আমার শুধু ভয় হচ্ছে ঘটক মশাইকে নিয়ে। লোকটা খুব একটা সুবিধার নয়, তার উপর জমিটা তোর বাবা ফেরত নিয়েছে না। সে তো বলে আমাদের জমিতে নাকি ধান জন্মে না। কি জানি বাবা, যা হয় পরে দেখা যাবে। বাড়িতে কেউ আছো? আরে কাকা, আপনি আসুন, বসুন। তোর বাবা কোথায় রূপা? তাকে তো গত কয়েকদিন দেখতেই পাওয়া যাচ্ছে না, কি ব্যাপার? চারদিকে ধানের জমি, মাঝখানে এক টুকরো ফসলের জমি, বড়ই বেমানান। গ্রামের লোকেরা রেগে গেলে কি হবে সেটা আন্দাজ করতে পারছো? বাবাকে বোঝাও। কাকা, অসুবিধা গ্রামের লোকদের নাকি আপনার? না মানে, এতদিন তো জমিটা শুনেছি আপনিই দেখভাল করতেন। জমিটা তো বাবার। তার জমি ফেলে রাখবে নাকি চাষ করবে, তার সিদ্ধান্ত নেয়ার অন্যরা কে? যত বড় মুখ নয় তত বড় কথা। এর ফল তোমরা পাবে। আমাদের ফসলের কোনো ক্ষতি হলে আমি কিন্তু বাবার সাথে পঞ্চায়েতে যাব, আর বলবো গ্রামের লোকেরা আমাদের বাস করতে দিচ্ছে না, অত্যাচার করছে। কে কে তোমাদের অত্যাচার করবে? আমি থাকতে তা হতেই পারবে না। আমি যাই, বুঝলে, হাতে অনেক কাজ। তোমার বাবা আসলে বলো আমি এসেছিলাম। ফলন তো দারুণ হয়েছে, তবে আরো কিছুদিন পর তুললে ভালো হতো। বাবাকে আর বিছানায় দেখতে ভালো লাগছে না। ঘরে খাবারও বাড়ন্ত, আর কোনো উপায় নেই। কিন্তু এগুলো বিক্রি করবি কোথায়, কিছু ভেবেছিস? আমি ভাবছি প্রতিবেশীদের বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করব। এটা ভালো বুদ্ধি। কাল তুইও আয়, একসাথে খাবো। তুই না থাকলে এসব হতোই না মালতী।
আগে তোর বাবা সুস্থ হয়ে উঠুক, তারপর সব হবে। সেদিন নিশ্চয়ই খাবো। প্রতিদিন এত ওষুধ খেতে আর ভালো লাগে না রে মা। আমি তো এখন সুস্থ হয়ে গেছি। তবে তুই যা করলি, তুই শুধু আমার মেয়ে না, আমার ছেলেও। আমি আর কি করেছি? সব শীতে সবজি করেছে বাবা। তোমার জমিটুকুই তোমার বিপদে পাশে এসেছে। আজ থেকে সব সবজির দায়িত্ব তোমার। আর হাট থেকে একটা বড় মাছ আনবে বাবা। মালতীকে আজ পেট পুড়ে খাওয়াবো। তাই হবে মা। এমন সুখে যেন সবার থাকে, যে সুখে বিপদে বুদ্ধি দিয়ে সাহায্য দিয়ে পাশে থাকে। শীতের সবজি শুধু সবজি নয় রে মা, চাষিদের জন্য আশীর্বাদ। আমি এখনই যাচ্ছি। সাবধানে যেও বাবা। আর কারো কাছে তোমাকে কাজ চাইতে হবে না। বিধাতা যার সহায়, তার কিসের ভাবনা। যাই, রান্নার আয়োজন করি।